ফলে সব মিলিয়ে এই ইতিহাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি 2015-র যে ইতিহাস বলতে চাইব, 2016 সাল সেপ্টেম্বর অক্টোবর মাস কলকাতা পুলিশের এসটিএফ গোপন তথ্য পায়। তথ্য পেয়ে 6 জন জঙ্গিকে গ্রেফতার করে, 6 জন জেএমবি জঙ্গি, এবং সেক্ষেত্রে 6 জন জেএমবি জঙ্গি গ্রেফতার করা হয় এবং তারা কলকাতার উপর থেকে পাস করছিলেন এবং সেক্ষেত্রে তারা বসিরহাট যাচ্ছিলেন বলে তথ্য। 2016 সালের এই ঘটনার পর 6 জনকে গ্রেফতার করা হয় এবং সেই 6 জন ইতিমধ্যে জেলে রয়েছেন বলে তথ্য উঠে আসছে। তার পাশাপাশি 2018 সাল বোধগয়া আইডি বিস্ফোরণের পর জেএমবি ভিত্তিক জঙ্গি পশ্চিমবঙ্গের সিটের নেতৃত্বে গ্রেফতার হয় এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে এসটিএফ, সেই এসটিএফ বেশ কিছু সংশ্লিষ্ট যে জঙ্গি তাদেরকে গ্রেফতার করে। 2018-র পর 2019 বর্ধমানের কেসে আরও বেশ কয়েকজন গ্রেফতার হয়। ইন্দোর থেকে গ্রেফতার হয় পশ্চিমবঙ্গের যে মামলা, সেই মামলায় এনআইএ গিয়ে গ্রেফতার করে 2019 সাল। 2020 19 সেপ্টেম্বর মুর্শিদাবাদ ও কেরালার বেসিক্যালি পুলিশ এই জায়গা থেকে অর্থাৎ মুর্শিদাবাদ থেকে 9 জন আল কায়দা সাসপেক্টেড মডিউলকে গ্রেফতার করে। সেক্ষেত্রে এনআইএ সেই সঙ্গে কেরালা পুলিশের কয়েকজন সদস্য তারা এসে রেড করে এবং 9 জনকে গ্রেফতার করা হয়। সেক্ষেত্রে পাক স্পন্সার্ড আল কায়দা বা AQIS এর যে যোগাযোগ, সেই যোগাযোগ কিন্তু এই জঙ্গিদের থেকে পাওয়া গিয়েছিল বলে তথ্য উঠে আসছে। এরপর 2020 2রা নভেম্বর মুর্শিদাবাদ থেকে আল কায়দার কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয় বা সেই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার পর বা সেই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার পর আরও বেশ কয়েকজন জঙ্গির খোঁজ পাওয়া যায়, তাদেরকে গ্রেফতার করা হয় এবং সেই মুর্শিদাবাদ থেকে জঙ্গি যে গ্রেফতার করা হয় আব্দুল মমিন মণ্ডল, এনআইএ তাকে গ্রেফতার করে। 3রা নভেম্বর 2021 সুভাষগ্রাম থেকে এনআইএ ফের গ্রেফতার করলো আব্দুল মান্নান নামে একজন জেএমবি সাসপেক্টকে। তথ্য উঠে আসে এই জেএমবি সাসপেক্টেড বাংলাদেশে খালের মাধ্যম দিয়ে তথ্য পাচার করতো বা জিনিসপত্র পাচার করতো এবং বিভিন্ন ক্ষেত্রে এই জেএমবি যে সুভাষগ্রাম থেকে যাকে গ্রেফতার করা হয় আব্দুল মান্নান, তার নকল ভোটার আই কার্ড সহ বিভিন্ন নকল নথি তার থেকে গ্রেফতার করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে সেই সময় দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ চাঞ্চল্য ছড়ায়। বিভিন্ন জায়গায় কিন্তু এই জাল ভোটার কার্ড, আইডি কার্ডের সেই সময় যে চক্র, সেই চক্রকে গ্রেফতার করে কলকাতা পুলিশ এবং সেই সঙ্গে রাজ্য পুলিশ। তারপর আমি যাব 2018 থেকে 2021 বিভিন্ন ক্ষেত্রে কলকাতা পুলিশ ও এসটিএফ বিভিন্ন অপারেশন করে। হাওড়া, কলকাতা, বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে জেএমবি, একিউ, আনসারুল্লাহ বাংলা টিম সহ বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন জঙ্গিকে গ্রেফতার করে। সেই সময় 2018, 19, 20 সালে কলকাতা এসটিএফ এবং তাছাড়া স্টেট সিআইডি এবং এনআইএ মোট 21 জন জঙ্গিকে গ্রেফতার করে। সেই জঙ্গি মোট জেএমবি, একিউ বা আনসারুল্লাহ বাংলা টিম রয়েছে, অর্থাৎ 21 জন জঙ্গিকে এই 3 বছর সেপারেট অপারেশনে কিন্তু গ্রেফতার করা হয়। 2023 জানুয়ারি 6 কলকাতা এসটিএফ আরও কয়েকজনকে গ্রেফতার করে। সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে যে বিস্ফোরক মজুদ পাওয়া যায়, শাসন থেকে 2 জনকে গ্রেফতার করা হয় ঠিক একই টাইমে। তাদের সঙ্গে ইন্টারকানেকশন পাওয়া যায়, 2 জনকে গ্রেফতার করা হয় শাসন থেকে এবং সেই সঙ্গে কলকাতা পুলিশের এসটিএফ 2 জনকে গ্রেফতার করে, শাসন থেকে কলকাতা পুলিশ গিয়ে রেড করে। ফলে এই জায়গায় 4 জনকে একসঙ্গে গ্রেফতার করা হয় এবং তাদের সঙ্গে আল কায়দার যে যোগাযোগ, সেই যোগাযোগ পাওয়া যায় এবং সেক্ষেত্রে তাদের মধ্যে একজন যুবক গ্রেফতার হয়। সেই যুবক কিনা আল কায়দার সঙ্গে বিভিন্ন রকমভাবে সাইবার ওয়েতে যোগাযোগ রাখতো এবং সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এনস্ক্রিপ্টেড বা টেলিগ্রাম এনস্ক্রিপ্টেড ওয়েতে তারা কারবার করতো এবং ব্যবসা করতো বা সাইবার সিকিউরিটির যে কাজবাজগুলো পশ্চিমবঙ্গ ভিত্তিক যে যারা জঙ্গি সংগঠন আছে, এই সাপোর্ট কিন্তু ওই যুবক দিত বলে তথ্য উঠে আসছে। আমরা প্রাথমিকভাবে তদন্তের সাথে কারোর নাম প্রকাশ না করলেও এইরকম তথ্য কিন্তু উঠে আসছে। এছাড়া রয়েছে ডিসেম্বর 2024 রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে এসটিএফ বা রাজ্য পুলিশের অভিযানে বিভিন্ন ক্ষেত্রে পুলিশ নতুন সেল ভেঙে গ্রেফতার করা হয় এবং একটা নতুন মডিউল তৈরি হয় বিভিন্ন ক্ষেত্রে বাদুড়িয়া, বসিরহাট বিভিন্ন এলাকায়। সেক্ষেত্রে 3 জনকে গ্রেফতার করা হয়। মে 2025 কলকাতা এয়ারপোর্টের কাছে 4 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়। সেক্ষেত্রে অস্ত্র উদ্ধার করা হয়, সেই সঙ্গে অস্ত্র পাওয়া যায়। মে 2025 2 জন সাসপেক্টেড জেএমবি অপারেশনাল যে জঙ্গি ডায়মন্ড হাবড়া থেকে গ্রেফতার করা হয়, এসটিএফ তাদেরকে গ্রেফতার করে। 2025 জুনে এসটিএফ আরও অপারেশন চালিয়ে বীরভূম থেকে ফরগেটেড আইডি সিন্ডিকেট এবং সেই সঙ্গে জেএমবির যে যোগ, সেই যোগসূত্রে পাওয়া জঙ্গি তাদেরকে 2 জনকে গ্রেফতার করা হয়। ফলে এই যে গত 10 বছরের বিভিন্ন ক্ষেত্রে জঙ্গি সংগঠনদের যোগাযোগ, আল কায়দা, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, এই যোগাযোগের যে ইতিহাস, সেই ইতিহাস অত্যন্ত দীর্ঘ। তার কারণ এই বারবার ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে এই যে গ্রেফতার, তারপর পশ্চিমবঙ্গ পুলিশের সুপার অ্যাক্টিভিটি এবং রীতিমতো বলা ভালো এটাই যে পশ্চিমবঙ্গ পুলিশ বা রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ তারা যে ধরনের অ্যাক্টিভিটি এসটিএফ বা বিভিন্ন ক্ষেত্রে তাদের যে স্পেশাল অপারেশন গ্রুপ রয়েছে তারা করেন, সেই জায়গা থেকে এই ধরনের জঙ্গি কোনোভাবে পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে গেলেও, পশ্চিমবঙ্গে জাল বিছালেও, পশ্চিমবঙ্গ থেকে বিস্ফোরণের চেষ্টা করলেও বা শহর কলকাতায় বিস্ফোরণের চেষ্টা করলেও 2014 পর বা 2015 খাগড়াঘাট বিস্ফোরণের পর গোটা রাজ্য জুড়ে তেমন কোনোভাবে কোনো বিস্ফোরণ ঘটেনি। ফলে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠছে
যে দিল্লিতে এরকম বিস্ফোরণ, তার সঙ্গে শাহিনের মতন, শাহিন সহ বিভিন্ন ডাক্তাররা জড়িত, একটা বড় র্যাকেট, বড় মডিউল জৈশ-ই মোহাম্মদের, তারা জড়িত থেকে যদি এই কলকাতা সহ বিভিন্ন, লখনৌ সহ বিভিন্ন বড় বড় শহরে হামলার ছক কষতে পারে, সেক্ষেত্রে কিন্তু কলকাতায় হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হয়, বা প্রাথমিকভাবে কিন্তু একটা আশঙ্কা উঠে আসছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে কলকাতা বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় সুপার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়া হয়, নাকা চেকিং বাড়িয়ে দেওয়া হয়, এবং এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নও উঠছে, যেখানে বাংলাদেশ এতগুলো বর্ডার শেয়ার করছি আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন এই সীমান্ত এলাকায় জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈয়বার যে ক্যাম্প গড়ে উঠেছে, সেইখান থেকে কোনো বিস্ফোরণের চেষ্টা হবে না তো, বা কোনো ষড়যন্ত্র হবে না তো হামলার, এই প্রশ্ন উঠছে যখন, ঠিক তখনই এইটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতের বা পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ এতটাই অ্যাক্টিভ যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম ঘটনা, কোনো রকম ইনসিডেন্ট কিন্তু তারা রুখে দেওয়ার চেষ্টা করছে বা করবে বলে প্রাথমিকভাবে তথ্য উঠে আসছে। এবং গোয়েন্দাদের যে মত বা স্টেট আইবির যে মত, সেই মত কিন্তু এটা পরিষ্কার, সেই তাদের যে বক্তব্যের উপর দাঁড়িয়ে বা তাদের যে গোপন সূত্রের উপর দাঁড়িয়ে এটা স্পষ্ট যে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে নাকা চেকিং চলছে এবং গোটা বছর নাকা চেকিং চলে। বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়, জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়, তাদেরকে ট্রেস করে অন্যান্য জঙ্গিদের গ্রেফতার করা হয়, পুরো মডিউলটা ভেঙে ফেলার চেষ্টা করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের তরফে। তাহলে সব মিলিয়ে একদিকে যখন দিল্লি বিস্ফোরণ, ঠিক অন্য জায়গায় এই পশ্চিমবঙ্গের সঙ্গে জঙ্গিবাদের যে যোগাযোগ, সেই যোগাযোগের উপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশ বা রাজ্য পুলিশ যে সুপার অ্যাক্টিভ বা কলকাতা পুলিশ যে সুপার অ্যাক্টিভ, সেই সমস্ত তথ্য একসঙ্গে জানতে পেরে বা এই অনুষ্ঠান দেখে কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানান।